আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশে রাজনীতিতে তেলবাজি একটা ইতিহাস, একটা ঐতিহ্য, একটা সংস্কৃতি বা অপসংস্কৃতি। অপসংস্কৃতি হলো যে তেল মারতে মারতে রাজাকে জাহান্নামে পাঠিয়ে দেয়। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। আর রাজাকে তেল মারতে মারতে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দেয় ইন্টেলেকচুয়ালি। এরকম কয়েকজন তেলবাজ, ইতিবাচক তেলবাজের নাম বলি। যেমন রাজা হর্ষবর্ধনের যে সভা, রাজসভা। তো সেই রাজসভার যিনি সভাকবি ছিলেন বাণভট্ট। তেলবাজির জন্য মানব ইতিহাসে এইরকম ইন্টেলেকচুয়াল তেলবাজ আর হয়নি। এবং তার তেলবাজিতে একবার বিরক্ত হয়ে সম্রাট হর্ষবর্ধন স্বয়ং তাকে রাজদরবার থেকে বের করে দিয়েছিলেন এবং বের করে তিনি বলেছিলেন যে তেলবাজি এমন একটা ব্যাপার যেটি রাজদরবারের জন্য সবচেয়ে ক্ষতিকর। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে কোনো রাজদরবারে তেলবাজ ছাড়া চলতে পারে না। এর কিছুদিন পর আবার তিনি তাকে ডেকে এনেছিলেন এবং তাকে সেই হর্ষ চরিত্র, তার নিজের চরিত্র লেখার জন্য তাকে দায়িত্ব দিয়েছিলেন। তো হর্ষবর্ধনের সফলতা, তার ইতিহাস, ঐতিহ্য এবং এত দীর্ঘকাল পরেও আমরা যে তাকে জানতে পারি, তার শাসনামলের সঙ্গে সঙ্গে শশাঙ্ক শাসনামল, উত্তর ভারতের যে রাজনীতি, তার পেছনে বাণভট্টের একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে। সম্রাট আকবরের যে 9 জুয়েলস নবরত্ন ছিল, তাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন যাদের উপাধি ছিল ভাঁড়। যেমন আমরা মোল্লা দোপেয়াজের কথা জানি, দোপেয়াজের কথা জানি ছোটকাল থেকে। অসাধারণ সব কুইট, অসাধারণ তার কতগুলো বক্তব্য। সেই যে সম্রাট আকবর একদিন জিজ্ঞেস করলেন, বলুন তো আমার রাজ্যে কতগুলো, এই শহরে দিল্লিতে কতগুলো কাক আছে? তিনি বললেন, গুনে গুনে অ্যাডজেক্ট বললেন, এত এত এতটি, ফ্র্যাকশন দিয়ে, যেমন ৯,৯৩৩টি। তো রাজা বললেন যে ভারী আজব কথা, আপনি যেভাবে বললেন মনে হয় যেন কিছুক্ষণ আগে গুনে আসছেন। তো বললেন যে হ্যাঁ হুজুর, ঠিকই আছে। যদি আমার এই সংখ্যা থেকে আপনি গুনেন এখন কতটি কাক আছে, যদি ২-৪টা বেশি পান মনে করবেন তারা বেড়াতে গেছে। আবার যদি মানে ২-৪টা কম পান তাহলে তো মনে করবেন তারা বেড়াতে গেছে, বা যদি দেখেন বেশি হয়ে গেছে তাহলে মনে করবেন যে অন্য শহর থেকে বেড়াতে এসছে। হাসি রোল করে গেল সেখানে। তো এইভাবে তার যে নবরত্নের মধ্যে অন্যতম আর একজন নবরত্ন, যিনি তার কৌতুকের জন্য, তার হাস্যরসের জন্য খুবই বিখ্যাত ছিলেন, ভীষণ রকম বিখ্যাত ছিলেন। এবং সম্রাট তাকে এত ভালোবাসতেন যে ফতেপুর সিক্রিতে তার যে গৃহের পাশে, আমার এই মুহূর্তে নামটা হঠাৎ করে মনে আসছে না, গৃহের পাশে তাকে রেখেছিলেন। তো এবং মন্ত্রীদের মধ্যে ওয়ান অফ দ্য সিনিয়র মিনিস্টার হিসেবে তাকে নিয়োগ দিয়েছিলেন। হিন্দু সে ভদ্রলোক ছিলেন। তো যা হোক, এই হলো আমাদের বাংলাতে মহারাজ সেই কৃষ্ণ বা গোপাল ভাঁড়ের যে রাজা ছিলেন। তো সেখানে গোপাল ভাঁড় সেই রাজদরবারে একজন প্রধান, অন্যতম প্রধান আমাত্য হিসেবে তিনি নিয়োজিত ছিলেন, মহারাজ কৃষ্ণচন্দ্র। এরবারে সিরাজউদ্দৌলার গোলাম হোসেনের কাহিনী আমরা তো জানি, তারও এরকম ভার ছিল। শেখ হাসিনার অনেক ভার ছিল, বঙ্গবন্ধুর ভার ছিল, জিয়াউর রহমান, বেগম জিয়া থেকে শুরু করে সবারই এরকম ভার ছিলেন, অনেক ভার ছিলেন। আমরা কাউকে নাম বলে ছোট করব না। তো এই যে ভাড়ামি, এটা একটা আর্টের পর্যায়ে থাকে যদি ভার ডালা ভালো কোনো কাজ হয়, যেভাবে বিশ্বের বড় বড় রাজদরবারগুলোতে হয়েছে। কিন্তু যখন ভাড়ামিটা বিরক্তিকর হয়ে যায়, মানুষজন না হেসে বরং মানুষজন আর আত্মহত্যা করতে ইচ্ছা করে সেই সমস্ত ভাড়ামি দেখলে। আর সে সকল ভাড়ামির ফলে দেখা গেল যে রাজপুরুষ যিনি আছেন তিনি ধীরে ধীরে মানসিকভাবে দন্য, হীনমন্য, নির্বোধ এবং অসহায় হয়ে পড়েন। অনেকগুলি বিষয় রয়েছে যে তার সামনে করা হয়, কিন্তু তিনি টের পান না যে এটা মানে তাকে অপমান করা হচ্ছে নাকি তাকে সম্মানিত করা হচ্ছে। যখন মোজাম্মেল বাবু বলেছিলেন শেখ হাসিনার সামনে যে আমাদের খুব আফসোস হচ্ছে মাননীয় নেত্রী, এর কারণ হলো যে আমরা বোধহয় আপনাকে আর পাচ্ছি না। তো
নেত্রী বলেন, কেন কেন কেন? বলে যে, আপনি এখন এই যে বিদেশ থেকে আসলেন, এভাবে এবার আপনাকে যেভাবে দেখলাম, বিশ্বের সমস্ত নেতৃবৃন্দ আপনাকে যেভাবে নেতা মেনে নিল, আপনি তো বিশ্ব নেত্রী হয়ে গেছেন। এখন যখন আপনি বিশ্ব নেত্রী হয়ে গেলেন, তখন তো বাংলাদেশ আপনাকে আগের মতো পাবেন না। দেখেন, সেদিন তিনি যেটা ঠাট্টা করেছেন, মশকরা করেছেন, এখন ঠিকই শেখ হাসিনা বিশ্ব নেত্রী হয়ে বাংলাদেশকে ত্যাগ করে দিল্লিতে চলে গেছেন। এরকম একটা অবস্থা তৈরি হয়। তো সেই দিক থেকে যে আমাদের যে রক্ত মাংসের মধ্যে যেভাবে বংশ পরম্পরায় তেলবাজি চলে আসছে, এই তেলবাজির কারণে রাজনীতি না করে, পরিশ্রম না করে, কেবলই মাত্র নেতার মনোরঞ্জন করে বড় বড় পদপদবি পাওয়ার চেষ্টাই বেশিরভাগ মানুষ করে। পরিশ্রম করার চাইতে যদি জুতো চাটলে খুব দ্রুত উন্নতি লাভ করা যায়, যদি বাথরুমের বদনা টানলে, যদি নেতার বমি ধরার জন্য সবসময় হাত পেতে বসে থাকে কেউ, এবং ওটার মধ্যে কারো যদি উন্নতি হয়, তাহলে কেন সে তার সারা জীবন যৌবন অর্থবিত্ত সব রাজনীতির জন্য শেষ করবে? সে একজনের জন্য কাজ করলে তো হয়ে যায়। এবং সেই জিনিসটি নেতা অনেক সময় বুঝতে পারেন না। বুঝতে না পারার কারণে এরশাদ সাহেব ডুবেছেন, বুঝতে না পারার কারণে শেখ হাসিনা ডুবেছেন, এবং শেখ হাসিনার আশেপাশে যত লোক দেখেন তাকে ডুবিয়েছে, তাদের একজনও সিজেন্ট পলিটিশিয়ান নন। তারা সবাই সুযোগ সন্ধানী। বিশেষ পরিস্থিতিতে নেত্রী তাদেরকে দয়া করেছিলেন বলেই তারা মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন, কিংবা আমলা কামলা হয়ে তারা সেই শেখ হাসিনার যে তেলবাজির যে রাজনীতি, সেই রাজনীতিতে শক্তিমত্তা প্রদর্শন করেছিলেন। এটা নিয়ে আমি তার জমানাতে বহু লেখা লিখেছি। শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখন শুধু বলিনি এই কথা নিয়ে, মানে তেলবাজি নিয়ে অন্ততপক্ষে 20 থেকে 25টি কলাম 2014 থেকে 24 পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছি, সরাসরি তাকে ইন্ডিকেট করে যে তেলবাজির ফলে কী হবে। তার এই তেলবাজির সংসার যে তাসের ঘর, সেটাও বহুবার বলেছে। তো কাজেই তিনি চলে গেছেন, কিন্তু আর যারা উত্তরসূরি, সেই উত্তরসূরিরা 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাড়েনি। তারাও প্রচণ্ডভাবে তেলবাজি করেছে, এবং তেলবাজি করে ডক্টর মোহাম্মদ ইউনূস তার কন্যা, তার আত্মীয় স্বজনকে কখনই তার নিজ কর্মে তারা স্থান দেননি। গ্রামীণ ব্যাংকে তিনি ইচ্ছে করলে তার ভাই প্রফেসর ইব্রাহিম বা জাহাঙ্গীর, তারা অনেক কষ্ট করেছে। তো তারা তো ইচ্ছে করলে গ্রামীণ ফোনের সিইও হতে পারত, কিন্তু উনি সেটা করেননি। এমনকি তার দুটো মেয়ে, দুই স্ত্রীর দুটো মেয়ে, তাদেরকেও রাজকর্মে কখনো তার গ্রামীণ ব্যাংকের কোনো কর্মে বা গ্রামীণ ট্রাস্টের কোনো কর্মে তাদেরকে জড়ানো হয়নি। তিনি তার মতো করে লামিয়া মুর্শিদকে নিয়ে বা অন্যান্য যে সমস্ত লোকজন তার প্রিয়ভাজন, তাদেরকে নিয়ে তিনি এটা আলাদা বলয় গড়ে তুলেছেন। কিন্তু যেই মুহূর্তে তিনি রাষ্ট্র ক্ষমতায় এলেন, তখনই তার বিভিন্ন উচ্ছিষ্টভোগী সাংবাদিক, সাহিত্যিক, কবি, রাজনীতিবিদ, যাদের সঙ্গে তার সম্পর্ক ছিল, বিভিন্ন সময়টাতে সম্পর্ক ছিল, এবং এদের মধ্যে অনেকে আছেন একেবারে লেম্যান, যাদের বয়স ছিল 30-এর নিচে, তাদেরকে বিভিন্ন জায়গাতে বড় বড় পদে, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, এমনকি পরিপূর্ণ ফুল সেক্রেটারি, এই পদমর্যাদায় তিনি নিয়োগ দিয়ে গেছেন। তার আপন আত্মীয় স্বজন, যাদেরকে তিনি কখনো গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, গ্রামীণ ট্রাস্টে নিয়োগ দেননি, তিনি এই চাটুকারদের কবলে পড়ে এদেরকে নিয়োগ দিয়েছেন। আর এর বাইরে মানে তিনি বেসিক্যালি একজন কৃপণ মানুষ। তো তার নিজের কৃপণ মানুষ যেটা করে সেটা হলো, নিজের টাকা খরচ করে কাউকে কিছু দেয় না, কিন্তু অন্যের টাকা দিয়ে তারা বিশ্বাস করেন দরকার হলে হাতি জবাই করে, বাঘ জবাই করে আপনাকে জিয়াফত দিয়ে দেবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কাজটি করেছেন। তিনি রাষ্ট্রের অর্থ বা বিত্ত এগুলোকে যতটা রকমভাবে বাজেভাবে ব্যবহার করে তার পছন্দের মানুষদেরকে খুশি করা যায়, ঠিক সেই কাজটি তিনি করেছেন তেলবাজির কবলে পড়ে। তো হাসিনার জমানাতে, অর্থাৎ শেখ হাসিনার জমানাতে যে তেলবাজি হয়েছে, তার চেয়ে বহুগুণ তেলবাজি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে। আর আজকের এই দিনে সরকারের মাত্র 1 মাস সময় গেছে, এর মধ্যেই আপনারা লিখে রাখেন, আমি বলে দিলাম যে অতীতের সকল রেকর্ড ব্রেক করে এখন তেলবাজি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। ফলে 17 বছর যে মানুষটি প্রবাসী ছিলেন, রাজনীতির মূলধারা থেকে বিচ্ছিন্ন ছিলেন, পুরোটাই ডিজিটালাইজড রাজনীতি তিনি করেছেন।
তিনি এই হঠাৎ করে তেলবাজের কবলে পড়ে বা এই তেলের সাগরে পড়ে কি পরিমাণ হাবুডাবু খাবেন এটা বোঝার জন্য আপনাকে খুব বেশি জ্ঞানী বা রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নাই, রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। আপনারা যদি দেখেন যে সামাজিক মাধ্যমে বিএনপির যে সমস্ত ভক্ত অনুরাগী রয়েছেন, তারা জনাব তারেক রহমান সাহেবের প্যান্টে কেন কাদা লাগলো এটা নিয়ে আবেগে চোখের পানি ফেলে দিচ্ছেন। আহা হা, নেতা হবে তো এরকম হবে। সে নিজের হাতে কোদাল তুলে নিয়েছেন, এটি কি চারটিখানি কথা? তিনি তো হুকুম দিলেই পারতেন। এই যে কোদাল দিয়ে যে তিনি নিজের হাতে নিয়েছেন, তার মধ্যে শহীদ জিয়ার ছবি তারা দেখতে পেয়েছেন। জিয়া তাদের মধ্যে নাই, জিয়ার বংশের ধারক আছে। চোখের পানিতে টইটুম্বুর তারা করছেন, লিখছেন, বলছেন, হয়তো তারেক রহমান সাহেবের সামনে যাচ্ছেন। তারেক রহমান সাহেবের জুতাতে কাদা লেগেছে, এই জন্য অনেকের বুকের মধ্যে কাদা লেগে গেছে। অনেকে মনে করেন যে ওই কাদার মধ্যে নূরের ছাপ আছে। ওই কাদা দিয়ে যে তারা হুয়াংফু, চুংফু কোনো মন্ত্র ফুলে মানে যদি ফু দেয় মূর্তি বানিয়ে, সেই মূর্তি জীবন্ত হয়ে উঠবে। সেই যে সূরা বাকারার যে গাভীর ঘটনার মতো। আপনাদের তো সেই কাহিনী অনেকেরই জানা আছে যে কি করে মানে যখন হযরত মুসা আলাইহিস সালাম নীল নদী পাড়ি দিচ্ছিলেন, তখন সেই নীল নদী পাড়ি দেওয়ার সময়, নদ পাড়ি দেওয়ার সময় বা সাগর পাড়ি দেওয়ার সময় আগে আগে যাচ্ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘোড়াতে করে। তো হযরত জিবরাইলের ঘোড়া যেখানে যাচ্ছিল, সেই ঘোড়ার খুরে সেই যে নদীর যে কাদা, মুহূর্তের মধ্যে সেই কাদা ছিটকে এক ধরনের স্বর্ণ রেণুতে পরিণত হচ্ছিল, সোনালি রঙের রেণুতে পরিণত হচ্ছিল বা স্বর্ণ রেণুতে পরিণত হচ্ছিল। ওখানে হারুন আস-সামেরি নামক একজন মূর্তি পূজারী এবং একজন মূর্তির যে কারিগর, তিনি ওই বনি ইসরায়েলের সঙ্গে সঙ্গে, বনি ইসরায়েল জাতিরই লোক, তিনি ওটা পার হচ্ছিলেন। তো নেহায়েত কৌতূহল বসে তিনি সেখান থেকে কিছু ওই কাদা, ওরকম স্বর্ণের প্রলেপযুক্ত বা স্বর্ণের রঙের যে কিছু কাদা, ওইগুলো সংগ্রহ করে নিলেন, স্বর্ণের কাদা। এরপর তারা চলে গেলেন, সমুদ্রের পাড়ি হয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে একবার তিনি হযরত মুসা আলাইহিস সালাম অথবা সম্ভবত হযরত হারুন আলাইহিস সালাম, দুজনের একজনের খুব সেবা করছিলেন। এই হারুন আস-সামেরি মানে এই মূর্তি উপাসক এবং মূর্তির কারিগর। তো তখন আল্লাহ নবী বললেন যে তুমি যা চাও তাই পাবে, বলো আমার কাছে কি চাও। তখন তিনি বলে রাখছিলেন যে আমার 3টি যে ইচ্ছা যেন পূর্ণ হয়, আপনি সেই দোয়া করেন। এবং সেই দোয়া করা হলো। তো সে এখন আর চাইল না। পরবর্তীতে হঠাৎ করে যখন হযরত মুসা আলাইহিস সালাম গেলেন তিহ ময়দান থেকে, তিনি চলে গেলেন তুর পাহাড়ে সেই আল্লাহর দিদার লাভের জন্য এবং জাবুর তাওরাত কিতাব আনার জন্য। ঠিক সেই সময়টাতে কি মনে করে সেই স্বর্ণের সেই মাটিগুলো দিয়ে একটা মূর্তি বানালেন সেই হারুন আস-সামেরি। আর তখনই শয়তান তাকে মনে করিয়ে দিল যে ওই তোমার ওই বর যেটা ছিল বা আশীর্বাদ ছিল, সেটাকে তুমি এখন চাও। তখন সেটা তিনি চাইলেন যে এটা মুহূর্তের মধ্যে যেন একটা জীবন্ত স্বর্ণের গরু হয়ে যায়, বাছুর হয়ে যায়। তারপর চাইলেন যে এই বাছুরটি যেন হাম্বা হাম্বা করে, আর বনী ইসরায়েলের লোকরা যেন এই বাছুরের পেছনে ছুটতে থাকে। যে ঘটনা সেই কাজ। সবাই ইয়া বাছুরু করা শুরু করলো। সবাই গাফিল হয়ে গেল, সবাই বেঈমান মুনাফেক হয়ে গেল। এই হলো কাহিনী। তো যেটা বলছিলাম যে ওই যে তারেক রহমান সাহেবের জুতায় যে মানে যাকে বলা হয় কাদা লেগেছে, তার যারা চাটুকার তারা ওটাকে মনে করছে স্বর্ণরেণু। আর সেই স্বর্ণরেণুকে যদি তারা সংগ্রহ করতে পারে আর প্রতীক অর্থে সেটাকে দিয়ে যদি তারা আবার কোনো গাধা বা গর্ধব তৈরি করতে পারে, আর সেই গর্ধবের পুজো যদি শুরু করে দেয় বিএনপির যারা লোকজন রয়েছে শয়তানের ওয়াসায়, তাহলে আশ্চর্য হওয়ার কিছু নাই। এরকম ইতিহাস পৃথিবীতে বহুবার ঘটেছে। আপনি যদি জাইমা রহমানকে নিয়ে তেলবাজি চিন্তা করেন, জাইমা রহমান কখন মাথায় কাপড় দিলেন, কখন কাশি দিলেন,
কখন গ্লাস পরলেন মানে চোখে চশমা পরলেন, কখন সানগ্লাস পরলেন, তারপর